আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আবু সালেহ, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আর একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি এখন পরবর্তী সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। জাতীয় সংসদকে দ্য হাউস অব দ্য নেশনও বলা হয়। বাংলাদেশের সংবিধানে বলা আছে, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দেখব জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া। সংবিধানের পঞ্চদশ সংশোধনের পরে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350। জনসংখ্যার ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে 300টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়। প্রত্যেকটি আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত একজন সংসদ সদস্য জাতীয় সংসদের মধ্যে প্রতিনিধিত্ব করে থাকেন। এভাবে নির্বাচিত 300 জন সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ 300 জন নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে থাকে। তবে মহিলারা যে কোনো আসনে সরাসরি প্রতিনিধিত্বের মাধ্যমেও নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা। জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা হলো, যে কোনো ব্যক্তি যদি জাতীয় সংসদের প্রার্থী হতে চায় তাহলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে এবং নির্বাচনের উদ্দেশ্যে তৈরিকৃত ভোটার তালিকাভুক্ত হতে হবে। অযোগ্যতা হলো, বাংলাদেশের যে কোনো আদালত কর্তৃক অপকৃতস্থ বা বিকৃত মস্তিষ্ক ঘোষিত হওয়া, দেউলিয়া ঘোষণার পর দায় থেকে মুক্ত না হওয়া। দেউলিয়া মানে যার লোনের পরিমাণ তার সম্পদের চেয়ে বেশি। আর যদি কোনো বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবেন কিংবা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করবেন। বাংলাদেশের 1972 সালের যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন যে কোনো অপরাধে দণ্ডিত হয়ে থাকে, যে কোনো আদালত কর্তৃক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর কমপক্ষে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং কারাভোগের পর 5 বছর অতিক্রান্ত না হয়, বা অনুরূপ কোনো নির্বাচনের দ্বারা অযোগ্য ঘোষিত হন, তাহলে তিনি জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। তাছাড়া তিনি যদি বাংলাদেশের কোনো লাভজনক পদে, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন তাহলেও জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারবেন না। জাতীয় সংসদের আসন শূন্য হওয়ার কারণ: যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন কিংবা ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন, সংসদের অনুমতি ব্যতীত 90 কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকেন, সংসদ ভেঙে যায়, কিংবা তিনি যদি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগ করেন, তিনি যে দল থেকে নির্বাচিত হন সেই দল থেকে বহিষ্কৃত হন কিংবা দল থেকে পদত্যাগ করেন, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দেখব জাতীয় সংসদের মেয়াদ। জাতীয় সংসদের মেয়াদ হলো 5 বছর। তবে জাতীয় সংসদের যদি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় সংসদ মেয়াদ উত্তীর্ণের পূর্বে ভেঙে না যায়, তাহলে অধিবেশনের প্রথম দিন হতে 5 বছর অতিক্রান্ত হলে স্বাভাবিকভাবেই জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে। তবে রাষ্ট্র যদি কোনো যুদ্ধে লিপ্ত হয় তাহলে রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে আইনের মাধ্যমে জাতীয় সংসদের মেয়াদ 1 বছর বর্ধিত করা যাবে। তবে যদি যুদ্ধ শেষ হয়ে যায়, কোনো ক্রমেই বর্ধিত মেয়াদ 6 মাসের বেশি হবে না। জাতীয় সংসদের অধিবেশন
নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন বসতে হয় এবং জাতীয় সংসদের 2 অধিবেশনের মধ্যবর্তী বিরতি 60 দিনের বেশি হইতে পারবে না এবং প্রতি বছর কমপক্ষে 2 বার জাতীয় সংসদের অধিবেশন বসবে। প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো জাতীয় সংসদের উপস্থিতি অংশগ্রহণ। প্রত্যেক সংসদ সদস্যকে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করতে হবে। তাদেরকে জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। যদি কেউ এবং একই সাথে একাধিক সংসদীয় আসনে কেউ জাতীয় সংসদের মধ্যে প্রতিনিধিত্ব করতে পারবে না। কেউ যদি জাতীয় সংসদের একাধিক আসনে নির্বাচিত হয় তাহলে নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে সে কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে চান তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। সংসদীয় কমিটি, জাতীয় সংসদে 3 ধরনের কমিটি থাকে: সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং অন্যান্য স্থায়ী কমিটি। এছাড়াও কার্য উপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, বিভিন্ন কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার কমিটি, আরো অন্যান্য কমিটি রয়েছে। সংসদের বিশেষ অধিকার, সংসদের ভাষা, জাতীয় সংসদের ভাষা হবে বাংলা, তবে সংসদের কার্য বিবরণীর সরকারি রেকর্ড বাংলা ভাষায় সংরক্ষিত হবে। তবে কোনো সদস্য চাইলে স্পিকার ইংরেজি ভাষায় বক্তব্য প্রদানের জন্য অনুমতি প্রদান করতে পারেন। বিশেষ অধিকার ও দায় মুক্তি, জাতীয় সংসদের বিরুদ্ধে জাতীয় সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদে বা সংসদের কোনো কমিটিতে বক্তব্য প্রদান বা ভোটদানের কারণে কোনো সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। কোরাম, কোরাম মানে হলো ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যা, মিনিমাম রিকোয়ার্ড নাম্বার। যে পরিমাণ সংখ্যা যে কোনো প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য অপরিহার্য, এই সংখ্যাকে কোরাম বলা হয়। সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হলো 60 জন। 60 জন সংসদ সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য দ্বারা অধিবেশন পরিচালনা করা হয়। সংসদের অধিবেশন চলাকালে যদি সংসদের উপস্থিত সদস্যের সংখ্যা 60-এর কম বলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, সেক্ষেত্রে 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত সভাপতি অধিবেশন স্থগিত বা মুলতবি রাখবেন। সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদের কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট কার্যপ্রণালী রয়েছে। এই কার্যপ্রণালীর ভিত্তিতে সংসদের কাজসমূহ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। কার্যক্রম বিধিতে সংসদ অধিবেশন কখন বসবে, কিভাবে সংসদ সদস্যগণ শপথ নেবেন, কিভাবে ভেঙে দেওয়া যায়, কিভাবে স্থগিত রাখা যায় এবং অন্যান্য সকল বিষয় এই কার্যপ্রণালী বিধিতে উল্লেখ থাকে। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদের প্রথম ও প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। প্রজাতন্ত্রের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত থাকে। জাতীয় সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন, পুরনো আইন সংশোধন, পরিমার্জন করে এবং অপ্রয়োজনীয় আইনকে বাতিল করে। এই আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারের নীতি নির্ধারণ করে। প্রয়োজনে সংসদ অন্য যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিধি, প্রবিধান বা উপ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবে। জাতীয় সংসদে কোনো বিল যদি অধিকাংশ সংসদ সদস্য কর্তৃক পাশ হয়ে যায়, সেক্ষেত্রে তা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে বিলে স্বাক্ষর দিবেন। বিলে স্বাক্ষর প্রদান করলে তা আইনে পরিণত হয়ে যাবে। যদি রাষ্ট্রপতি স্বাক্ষর প্রদান না করেন, তবে 15 দিন অতিক্রান্ত হয়ে গেলে তাও আইনে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রপতি স্বাক্ষর দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর না করে 15 দিন পূর্বে অর্থ বিল ছাড়া সম্পূর্ণ বিলটি বা বিলের অংশবিশেষ সংশোধনীর অনুরোধ জ্ঞাপনমূলক বার্তা সহ
সংসদে ফেরত পাঠাইতে পারবেন। সেক্ষেত্রে বিলটি যদি পুনরায় সংসদ সদস্যদের কর্তৃক পাস হয়ে যায় তাহলে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে। রাষ্ট্রপতি যদি স্বাক্ষর না করেন তাহলেও 7 দিন অবসানের পর বিলটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন বলেই ধরে নেওয়া হবে। অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখন দেখো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। জাতীয় সংসদ সংসদীয় রীতিতে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে তাদের প্রত্যেকটা কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। শাসন বিভাগ বা মন্ত্রিসভা ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন যতক্ষণ সংসদে বা আইনসভার আস্থা ভোগ করবেন। এক্ষেত্রে মন্ত্রিসভা এককভাবে এবং যৌথভাবে সংসদ বা আইন সভার নিকট দায়ী থাকবে। যদি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বিপক্ষে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়, এটা সংসদের অধিকাংশ সদস্য কর্তৃক যদি পাশ হয়ে যায় তাহলে মন্ত্রিসভার পতন ঘটে। এছাড়াও জাতীয় সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, সংসদীয় বিভিন্ন কমিটি, বাজেট আলোচনা সমালোচনা, প্রশ্ন জিজ্ঞাসা এবং বিভিন্ন আলোচনা বিতর্কের মাধ্যমে জাতীয় সংসদকে নিয়ন্ত্রণ করে থাকে। তার নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার গঠন। সাধারণত সরকার গঠনের ক্ষেত্রে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনের পর যে দল রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়, এই বিজয়ী দলের সংসদীয় নেতাকে সাধারণত প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাবাদন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়ে থাকেন। সংসদের আস্থা হারালে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পতন ঘটে। বিচার সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কিছু ক্ষমতাও ভোগ করে থাকে, তবে সাধারণ বিচার কার্য করা জাতীয় সংসদের কাজ নয়। সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, নৈতিক স্খলন বা দৈহিক বা মানসিক অক্ষমতার জন্য জাতীয় সংসদের 2/3 সদস্যদের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায়। সংবিধানের 16তম সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ পুনরায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পায়। সুপ্রিম কোর্ট ছাড়া অন্যান্য অধস্তন কোর্ট সমূহ প্রতিষ্ঠার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত। তাছাড়া বিভিন্ন ট্রাইব্যুনালের গঠন, এর সংখ্যা, ক্ষমতা, দায়িত্ব জাতীয় সংসদের আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়াও জাতীয় সংসদ স্পিকার, ডেপুটি স্পিকার তাদেরকে অপসারণ করতে পারবে। অসংসদীয় আচরণের জন্য যে কোনো সংসদ সদস্যকে স্পিকার বহিষ্কার করতে পারবে। ছাত্রছাত্রী, আরেকটি জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদকে জাতীয় অর্থের অভিভাবক, নিয়ন্ত্রক ও রক্ষক বলা হয়। জাতীয় সংসদ আইনের মাধ্যমে জাতীয় অর্থের নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত জাতীয় সংসদের সম্মতি ছাড়া কোনো কর, ট্যাক্স বা খাজনা ধার্য বা আরোপ করা যায় না, এবং অর্থ আদায় করা যায় না। যে কোনো প্রতি বছর সরকার বার্ষিক আয় ব্যয়ের বাজেট প্রণয়ন করে এই বাজেট জাতীয় সংসদের মধ্যে উত্থাপন করা হয়। জাতীয় সংসদ দীর্ঘ আলোচনা বিতর্কের মাধ্যমে এই বাজেটকে পাশ করে থাকে। যে কোনো মঞ্জুরি দাবির সংযুক্ত তহবিলের ব্যয়ের সংক্রান্ত ভোট অনুষ্ঠান না হলেও এগুলি সম্পর্কে জাতীয় সংসদের মধ্যে আলোচনা হয়। জাতীয় বাজেট পাশ করার পরে অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হলে তাও জাতীয় সংসদ অগ্রিম মঞ্জুরি দানের ব্যবস্থা করে থাকে। এক কথায় জাতীয় সংসদ এছাড়াও বিভিন্ন মঞ্জুরি দাবি সমূহ জাতীয় সংসদে পেশ করা হয় এবং এই মঞ্জুরিগুলোর অনুমোদন, প্রত্যাখ্যান কিংবা এর অর্থের পরিমাণ হ্রাস করতে পারে জাতীয় সংসদ।
এর মাধ্যমে জাতীয় সংসদ জাতীয় অর্থের নিয়ন্ত্রণ করে থাকে। তাই অর্থ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংবিধান সংশোধন সংবিধান সংশোধন জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। রাষ্ট্রের ও জনগণের চাহিদা অনুসারে, প্রয়োজন অনুসারে জাতীয় সংসদ যে কোনো সংবিধানের যে কোনো বিধান সংশোধন বা সংযোজন করতে পারে কিংবা রহিত করতে পারে, পরিবর্তন করতে পারে। চাকরি সংক্রান্ত ক্ষমতা প্রজাতন্ত্রের যে কোনো কর্মে বা চাকরিতে কর্মচারীদের নিয়োগ ও সত্ত্বসমূহ জাতীয় সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মবিভাগ ও সার্ভিস সমূহ সৃষ্টি ও পুনর্গঠন করতে পারে জাতীয় সংসদ আইনের মাধ্যমে। নির্বাচনমূলক কাজ জাতীয় সংসদ নির্বাচনমূলক কিছু কাজও করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখবা বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট নির্বাচন, এটা সাধারণ জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় না। প্রেসিডেন্ট জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে নির্বাচিত হন। এটি একটি পরোক্ষ নির্বাচন। তাছাড়া প্রত্যেক অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিভিন্ন সংসদীয় কমিটি সমূহ নির্বাচন করা হয়। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত 300 জন সদস্যের ভোটে সংরক্ষিত মহিলা আসনের সদস্যগুলো নির্বাচিত হয়ে থাকেন। অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং দেশের মধ্যে যদি একটি সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে শাসন বিভাগ বা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে অধ্যাদেশ জারির পরে অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকেই এই অধ্যাদেশকে উপস্থাপন করতে হয় এবং ইতিপূর্বে বাতিল না হয়ে থাকলে 30 দিন অতিবাহিত হয়ে গেলে এবং অনুমোদন না হয়ে 30 দিন অতিবাহিত হয়ে গেলে কিংবা জাতীয় সংসদে যদি অনুমোদন করে প্রস্তাব গৃহীত হয়, তাহলে এর কার্যকারিতা লোপ পায়। যদি অধ্যাদেশ সমূহ জাতীয় সংসদে অনুমোদন পায়, তাহলে এগুলো আইনে পরিণত হয়ে যায়। সামরিক বিষয়ক ক্ষমতা জাতীয় সংসদ কিছু সামরিক বিষয়ক ক্ষমতাও ভোগ করে থাকে। প্রতিরক্ষা বাহিনী সমূহের গঠন এবং এতে লোক ভর্তি ও মঞ্জুরির প্রদান ইত্যাদি বিষয়ে জাতীয় সংসদ আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদের অনুমোদন ব্যতীত রাষ্ট্র কোনো যুদ্ধে অংশগ্রহণ কিংবা যুদ্ধ ঘোষণা করতে পারে না। এছাড়া রাষ্ট্রে যদি কোনো যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়, জননিরাপত্তামূলক বিভিন্ন আইনও প্রণয়ন করতে পারে জাতীয় সংসদ। জরুরি অবস্থার ঘোষণা সংবিধানের 2য় সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা অর্পণ করা হয়। তবে জাতীয় সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার এই যে ক্ষমতা, তাকে নিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে যায়। এছাড়াও অন্যান্য কার্যাবলী জাতীয় সংসদ অন্যান্য বিভিন্ন চুক্তি, আন্তর্জাতিক চুক্তি বা সন্ধিগুলিকে অনুমোদন দিয়ে থাকে। বিভিন্ন স্থানীয় সরকারগুলোর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করে থাকে। ন্যায়পাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল ইত্যাদি গ্রহণ করে ইত্যাদি পদ সৃষ্টি করতে পারে। রাষ্ট্রপতির পদ সহ বেশ কিছু পদের বেতন ও সত্ত্বাদি নির্ধারণ করে থাকে জাতীয় সংসদ। প্রিয় ছাত্রছাত্রী, জাতীয় সংসদে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তোমরা আরো এটা অনেক ডিটেলস একটা বিষয়, এখানে অনেক বিষয়ই পরীক্ষায় এসে থাকে। যেমন প্রোগ্রাম কি প্রায় সময় এসে থাকে, শাসন বিভাগকে জাতীয় সংসদ কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে, শুধু এটা নিয়েই অনেক প্রয়োগমূলক প্রশ্ন এসে থাকে। শাসন বিভাগকে নিয়ন্ত্রণের পদ্ধতি, জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণের পদ্ধতি লিখো। জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা লিখো। জাতীয় সংসদকে জাতীয় অর্থ অভিভাবক কেন বলা হয় লিখো। এছাড়া বিভিন্ন কাজ, অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, বিভিন্ন কিছু এই অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। জাতীয় সংসদের আসন শূন্য হওয়ার কারণে এগুলি লিখো। এবার বিভিন্ন কিছু আসতে পারে,
তোমরা মনোযোগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক জাতীয় সংসদ বাংলাদেশের এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও আমাদের এই বিষয়টা ভালোভাবে জেনে থাকা দরকার। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে এবং একাধিকবার শুনবে। তারপর তোমরা বই থেকে, মূল পাঠ্য বই থেকে নিজেরা যদি মনোযোগ দিয়ে কয়েকবার পড়ো, আমার ধারণা তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে এবং বিষয়টা তোমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।